ফ্লুকোনাজোল নামটা খুব পরিচিত তাই না? ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য অনেকেই হয়তো এই ওষুধটার নাম শুনেছেন বা ব্যবহারও করেছেন। কিন্তু এই সাধারণ দেখতে একটা ট্যাবলেটের পেছনেও যে একটা বেশ জটিল গল্প থাকতে পারে সেটা হয়তো আমরা অনেকেই ভাবি না। তো চলুন আজকের এই পর্বে আমরা সেই গল্পটাই একটু বিস্তারিতভাবে জানি। এর জনপ্রিয়তা ঠিক কতটা তা শুধু একটা সংখ্যা থেকেই আন্দাজ করা যায়। ভেবে দেখুন, শুধু আমেরিকাতেই প্রতি বছর 1,20,00,000-এরও বেশি ফ্লুকোনাজলের প্রেসক্রিপশন লেখা হয়। মানে ফাঙ্গাল ইনফেকশনের বিরুদ্ধে লড়াইয়ে এটা আমাদের হাতে থাকা অন্যতম সেরা একটা অস্ত্র। কিন্তু আমরা তো জানি প্রত্যেকটা শক্তিশালী জিনিসেরই একটা উল্টো পিঠ থাকে। তাই প্রশ্নটা হলো, এত বহুল ব্যবহৃত একটা ওষুধের আড়ালে এমন কি ঝুঁকি লুকিয়ে থাকতে পারে যা আমাদের সবারই জানা উচিত? চলুন এই রহস্যটাই আজ উন্মোচন করা যাক। তো সবার আগে জানতে হবে এই ট্যাবলেটটা ঠিক কী এমন করে যে এটা এত জনপ্রিয়। চলুন একদম গোড়া থেকে শুরু করি, মানে এটা কিভাবে কাজ করে সেটা জেনে নিই। ফ্লুকোনাজোল, যেটাকে অনেকে ডিফ্লুকান নামেও চেনেন, এটা আসলে একটা ট্রায়াজল অ্যান্টিফাঙ্গাল ওষুধ। এর কাজের পরিধি কিন্তু বেশ বড়। মুখের সাধারণ ঘা বা ট্রাশ থেকে শুরু করে ব্রেনের মারাত্মক ইনফেকশন যেমন ক্রিপ্টোককাল মেনিনজাইটিস পর্যন্ত অনেক ধরনের ফাঙ্গাল ইনফেকশনের বিরুদ্ধেই এটা লড়াই করতে পারে। এর কাজ করার পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং। ধরুন, প্রত্যেকটা ছত্রাকের কোষের চারপাশে একটা সুরক্ষা দেয়াল আছে। এই দেয়ালটা তৈরি হয় আর্গোস্টেরল নামের একটা জিনিস দিয়ে। ফ্লুকোনাজল ঠিক ওই দেয়াল তৈরির কাজটাকেই থামিয়ে দেয়। ফলে কি হয়? ছত্রাকের কোষটা দুর্বল হয়ে যায়, ভেঙে পড়ে, আর ইনফেকশনটাও থেমে যায়। কিন্তু এই দারুণ শক্তির একটা দামও দিতে হয়, আর এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। চলুন এবার ঝুঁকির প্রথম স্তরটা দেখা যাক। এটা হলো লিভারের ওপর ফ্লুকোনাজলের প্রভাব, যে বিষয়টা নিয়ে খুব একটা আলোচনা হয় না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের লিভার টক্স ডেটাবেস থেকে পাওয়া এই কথাটা কিন্তু বেশ ভাবার মতো। যদিও ঘটনাটা বিরল, কিন্তু ফ্লুকোনাজলের কারণে লিভারে এতটাই মারাত্মক ক্ষতি হতে পারে যে তা থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এটা আমাদের মনে করিয়ে দেয় কোনো ওষুধকেই হালকাভাবে নেওয়া উচিত নয়। এই ঝুঁকিটা যে শুধু কথার কথা নয় সেটা বোঝার জন্য একটা বাস্তব ঘটনা দেখি। এনসিবিআইয়ের নথিভুক্ত একটি মেডিকেল জার্নালের কেস এটা। ৩২ বছর বয়সী একজন ব্যক্তি যিনি এইচআইভি আক্রান্ত ছিলেন, তাকে ক্রিপ্টোকোকাল মেনিনজাইটিসের জন্য রোজ 400 মিলিগ্রামের একটা হাই ডোজ ফ্লুকোনাজল দেওয়া হচ্ছিল। এই টেবিলের সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। দেখুন, চিকিৎসার শুরুর সময় তার লিভার এনজাইম ALT এর মাত্রা ছিল 70, যেটা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। কিন্তু মাত্র 18 দিনের মাথায় সেটা বেড়ে দাঁড়ায় 1550, আর 21 দিনের মাথায় 1825, মানে প্রায় 25 গুণেরও বেশি। সাথে বিলিরুবিনও মারাত্মকভাবে বেড়ে যায়, যা জন্ডিসের লক্ষণ। লিভারের এই আকস্মিক ক্ষতি এতটাই মারাত্মক ছিল যে দুঃখজনকভাবে তাকে আর বাঁচানো যায়নি। লিভারের ঝুঁকিটাই কিন্তু একমাত্র নয়, আরও একটা খুব সংবেদনশীল বিষয় আছে যেখানে ফ্লুকোনাজল ব্যবহারের ক্ষেত্রে মারাত্মক সতর্কতা দরকার, আর সেটা হলো গর্ভাবস্থা। চলুন দেখি গর্ভবতী নারীদের ক্ষেত্রে ঝুঁকিগুলো কি। ব্যাপারটা একটু ভেঙে বলি। গবেষণা বলছে গর্ভাবস্থায় যদি খুব কম ডোজও নেওয়া হয়, মানে ধরুন 150 মিলিগ্রামের একটা ট্যাবলেট, তাতেও কিন্তু স্বতঃস্ফূর্ত গর্ভপাতের বা মিসক্যারেজের ঝুঁকি বেড়ে যায়। আর যখন ডোজটা বেশি হয় তখন সেই ঝুঁকি আরও বাড়ে। শুধু তাই নয়, হাই ডোজে শিশুর হার্টে ছিদ্র থাকার মতো কিছু জন্মগত ত্রুটির ঝুঁকিও বেড়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। আর ঠিক এই কারণগুলোর জন্যই সিডিসির মতো বিশ্বের বড় বড় স্বাস্থ্য সংস্থাগুলো এখন একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। তারা বলে, গর্ভবতী মহিলাদের ফাঙ্গাল ইনফেকশনের জন্য মুখে খাওয়ার ফ্লুকোনাজলের বদলে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল মানে চামড়ায় লাগানো ক্রিম বা মলম ব্যবহার করাটাই সবচেয়ে নিরাপদ। ফ্লুকোনাজলের গল্পটা এখানেই শেষ না। এর আরেকটা বড় দিক হলো এটা অন্য অনেক সাধারণ ওষুধের সাথে মিলে শরীরে একটা জটিল প্রতিক্রিয়ার জাল তৈরি করতে পারে। চলুন দেখি ব্যাপারটা ঠিক কী। এর পেছনের বিজ্ঞানটা সহজ করে বলি। আমাদের লিভারকে যদি একটা ক্লিনিং ফ্যাক্টরির সাথে তুলনা করা হয়, তাহলে CYP3A4 হলো সেই ফ্যাক্টরির একজন খুব গুরুত্বপূর্ণ কর্মী, যে কিনা অনেক ওষুধকে শরীর থেকে পরিষ্কার করে বের করে দেয়। ফ্লুকোনাজল এই কর্মীর কাজটাকে খুব ধীর করে দেয়, ফলে অন্য ওষুধগুলো শরীর থেকে ঠিকমতো বেরোতে পারে না, আর রক্তে সেগুলোর পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে? ধরুন কেউ রক্ত পাতলা করার ওষুধ ওয়ারফেরিন নিচ্ছেন, বা কোলেস্ট্রলের জন্য স্ট্যাটিন খাচ্ছেন, কিংবা অ্যাংজাইটির জন্য বেনজোডায়াজেপিন নিচ্ছেন। এইসব খুব সাধারণ ওষুধের কার্যকারিতাও কিন্তু ফ্লুকোনাজলের কারণে বদলে যেতে পারে।
ইসিলিয়ে কোনো ডাক্তারকে ফ্লুকোনাজল প্রেসক্রাইব করার আগে রোগী আর কি ওষুধ খাচ্ছেন সেটা জানাটা খুবই জরুরি। তো এত কিছু জানার পর এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি? এই সাধারণ ওষুধের গল্প থেকে আমরা কোন জরুরি বিষয়টা মনে রাখব? মূল কথা হল ফ্লুকোনাজল নিঃসন্দেহে একটা খুব কাজের আর কার্যকর ওষুধ, কিন্তু এর কিছু বড় ঝুঁকিও আছে, যেমন লিভারের ক্ষতির একটা বিরল কিন্তু মারাত্মক সম্ভাবনা, প্রেগন্যান্সির সময় গর্ভপাত ও জন্মগত ত্রুটির ঝুঁকি, আর অন্য অনেক ওষুধের সাথে এর বিক্রিয়া, অর্থাৎ এর সুবিধা আর ঝুঁকি দুটো দিকই মাথায় রাখাটা খুব দরকার। এই বিশ্লেষণটা শেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে রেখে যায়। শুধু ফ্লুকোনাজোল নয়, যে কোনো ওষুধের ক্ষেত্রে আমরা কিভাবে এর অবিশ্বাস্য ফায়দার সাথে মারাত্মক ঝুঁকির একটা সঠিক ভারসাম্য তৈরি করতে পারি? এর উত্তরটা হয়তো শুধু ডাক্তারের হাতে নেই, আছে আমাদের নিজেদের হাতেও। প্রতিটি ওষুধের পেছনের গল্পটা জানা এবং স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করাই হয়তো আমাদের সবচেয়ে বড় সুরক্ষা কবচ।